স্বাগত। আজকের আলোচনার বিষয় অ্যাপ্লাইড ফিজিক্স 1 এর একটা খুব জরুরি অংশ, তড়িৎ প্রবাহ, মানে কারেন্ট ইলেকট্রিসিটি যাকে বলে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের হাতে আছে অ্যাপ্লাইড ফিজিক্সের কিছু টেক্সটবুকের অংশ, আর এই আলোচনাটা আমাদের লক্ষ্য হল ডিপ্লোমা স্তরের ছাত্রছাত্রীদের জন্য তড়িৎ প্রবাহ, রোধ, এইসব ধারণাগুলো একটু সহজ করে তোলা। একদম চেষ্টা করা যাক যাতে মূল কনসেপ্টগুলো পরিষ্কার হয়। হ্যাঁ, আমরা দেখব কারেন্ট জিনিসটা কি, ডিসি আর এসির মধ্যে তফাৎ কোথায়, রোধ, রোধাঙ্ক এই ব্যাপারগুলো কি, আর ধরুন সার্কিটে যদি একাধিক রোধ থাকে তখন কি হয়। চেষ্টা করব কিছু বাস্তব উদাহরণ দিতে। অবশ্যই উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয়। তাহলে শুরু করা যাক। এই যে ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ, এটা কি কিছুটা নদীর স্রোতের মতো? হ্যাঁ, তুলনাটা বেশ ভালো। আসলে যখন কোনো পরিবাহীর, ধরুন একটা ধাতব তার দুই প্রান্তে একটা ভোল্টেজের পার্থক্য বা বিভব পার্থক্য তৈরি হয়। মানে এক ধরনের চাপ। ঠিক তাই, একটা বৈদ্যুতিক চাপ। তখন তারের ভেতরের যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, চার্জ কণা, সেগুলো কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজের দিকে ছুটতে শুরু করে। ও আচ্ছা। চার্জের এই যে একটানা চলাচল, এই নিরবিচ্ছিন্ন প্রবাহটাকেই আমরা বলি তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট। আর এটা মাপার জন্য নিশ্চয়ই কোনো একক আছে? অবশ্যই আছে। আন্তর্জাতিক পদ্ধতিতে মানে এসআই সিস্টেমে এর একক হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার? হ্যাঁ, আমরা ছোট করে ইংরেজি এ অক্ষর দিয়ে লিখি। আচ্ছা, এই যে বললেন চার্জগুলো ছোটাছুটি করে, মানে ইলেকট্রনগুলো, এরা কি সবসময় একই দিকে যায়? না, সেটা নির্ভর করে কারেন্টের ধরনের উপর। দেখুন, মূলত দুই ধরনের প্রবাহ আছে। দুই রকম? কি কি? একটা হলো সমপ্রবাহ, মানে ডাইরেক্ট কারেন্ট, যাকে আমরা ডিসি বলি। ডিসি কারেন্ট? হ্যাঁ, এটা সবসময় একটাই নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। যেমন ধরুন ব্যাটারি থেকে যে কারেন্ট পাই আমরা। ও, ব্যাটারির কারেন্ট? হ্যাঁ, বা ধরুন আমাদের মোবাইল চার্জার, ওটা কিন্তু প্লাগ থেকে এসি নেয়, কিন্তু ফোনকে দেয় ডিসি বানিয়ে। আচ্ছা আচ্ছা, অন্যটা? অন্যটা হলো পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট, এসি। এসি, যেটা আমাদের বাড়িতে আসে? একদম। এই এসি কারেন্ট একটা নির্দিষ্ট সময় পর পর নিজের দিক বদলায়। আমাদের বাড়ির লাইনে, কলকারখানায়, সব জায়গায় এটাই ব্যবহার হয়। কিন্তু বাড়িতে এসি কেন ব্যবহার করা হয়? ডিসিতে সমস্যা কি ছিল? মূল সুবিধাটা হলো এসি ভোল্টেজকে ট্রান্সফর্মার ব্যবহার করে খুব সহজে বাড়ানো বা কমানো যায়। ও, ভোল্টেজ কন্ট্রোল করা সহজ। ঠিক। ধরুন পাওয়ার স্টেশন থেকে অনেক দূরে বিদ্যুৎ পাঠাতে হবে, তখন ভোল্টেজ অনেক বাড়িয়ে দিলে লাইনের লস বা অপচয় কম হয়। আচ্ছা। আবার আমাদের বাড়িতে ঢোকার আগে সেই হাই ভোল্টেজকে কমিয়ে নিরাপদ মানে নামিয়ে আনা হয়। এসিতে এই কাজটা খুব এফিশিয়েন্টলি করা যায়। ভারতে এই এসির ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হল 50 হার্টজ। 50 হার্টজ, মানে সেকেন্ডে 50 বার দিক বদলায়। একদম ঠিক। সেকেন্ডে 50 বার পজিটিভ থেকে নেগেটিভ, আবার নেগেটিভ থেকে পজিটিভ, এই চক্রটা চলে। বেশ, এবার ভাবি, এই যে কারেন্ট যাচ্ছে তারের মধ্যে দিয়ে, তখন কি কোনো রকম বাধা পায়? যেমন ধরুন একটা সরু জলের পাইপে জল যেতে একটু বেশি বাধা পায়, ওরকম কিছু? খুব ভালো তুলনা দিয়েছেন। হ্যাঁ, ঠিক তাই। পরিবাহীর যে ধর্মটা, ওর মধ্যে দিয়ে কারেন্টের প্রবাহকে বাধা দেয়, তাকেই বলে রোধ বা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স? হ্যাঁ, রেজিস্ট্যান্স। এর একক হলো ওহম। ওহম? হ্যাঁ, ওই যে গ্রিক অক্ষর ওমেগা দিয়ে লেখা হয়। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। এর সাথেই আরেকটা জিনিস আছে, সেটা হলো রোধাঙ্ক বা আপেক্ষিক রোধও বলে, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। রোধাঙ্ক? এটা আবার কি? এটা আসলে পদার্থের একটা নিজস্ব ধর্ম, মানে জিনিসটা কি দিয়ে তৈরি তার উপর নির্ভর করে। ধরুন একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত একটা তার নিলেন। মানে ধরুন 1 মিটার লম্বা আর 1 বর্গমিটার মোটা। হ্যাঁ, ওই রকম। তার যে রোধ, সেটাই হলো ওই পদার্থের রোধাঙ্ক। এটাকে গ্রিক অক্ষর রো দিয়ে লেখা হয়। এর একক হলো ওহম মিটার। ওহম মিটার। তার মানে এটা তারটা কতটা লম্বা বা মোটা তার উপর নির্ভর করে না? না, এটা নির্ভর করে উপাদানটার ওপর। যেমন তামার রোধাঙ্ক একরকম, লোহার আরেক রকম, অ্যালুমিনিয়ামের অন্য রকম। বলতে পারেন এটা পদার্থের ভেতরের একটা বৈদ্যুতিক ঘর্ষণের মতো। ইন্টারেস্টিং। তাহলে যার রোধ বা রোধাঙ্ক কম, তার মধ্যে দিয়ে কারেন্ট বেশি সহজে যায়? একদম ঠিক।
আর এই সহজে যাওয়ারও একটা মাপ আছে। রোদ যেমন বাধা দেয়, তার উল্টোটা? হ্যাঁ, রোধের ঠিক উল্টো ধারণাটাই হল পরিবাহিতা বা কন্ডাক্টেন্স। এটা বোঝায় কত সহজে কারেন্ট যেতে পারছে। ওহ, কন্ডাক্টেন্স। আর তেমনি রোধাঙ্কের যে উল্টোটা, তাকে বলে পরিবাহকত্ব বা কন্ডাক্টিভিটি। এটা পদার্থের স্বাভাবিক বিদ্যুৎ পরিবহন ক্ষমতা নির্দেশ করে। ভালো পরিবাহীর কন্ডাক্টিভিটি অনেক বেশি হয়। আচ্ছা, পরিষ্কার হলো। এবার একটা প্রায়োগিক দিকে আসি। মানে একটা সার্কিটে তো অনেক সময় একটাই রোধ থাকে না, একাধিক থাকে, যেমন আমাদের বাড়িতেই। হ্যাঁ, একদম ঠিক। অনেকগুলো লাইট, পাখা সব তো একটাই লাইনে থাকে অনেক সময়। এই যে একাধিক রোধকে একসাথে যুক্ত করা হয়, একে বলে রোধের সমবায় বা কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস। এটা করকমভাবে করা যায়? প্রধানত দুরকম হবে। একটা হলো শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন। সিরিজ মানে পরপর? হ্যাঁ, যখন রোধগুলোকে একটার পর একটা, মানে প্রথমটার শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টার শুরু, দ্বিতীয়টার শেষের সাথে তৃতীয়টার শুরু, এইভাবে লাইনে জোড়া হয়। আচ্ছা। এই ক্ষেত্রে মোট রোধ বা তুল্য রোধ হয় সবকটা রোধের মানের সাধারণ যোগফলের সমান, মানে R=R1 + R2 + R3, এইভাবে। বেশ সহজ তো। হ্যাঁ, আর মনে রাখতে হবে সিরিজে কিন্তু সবকটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যায়। ও, কারেন্ট ভাগ হয় না? না, একই কারেন্ট সবার মধ্যে দিয়ে যায়। পুরনো দিনের টুনি লাইটের সিরিজে এমন থাকত, একটা বাল্ব কেটে গেলে পুরো সিরিজটাই অফ। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আর অন্য সমবায়টা? অন্যটা হলো সমান্তরাল সমবায় বা প্যারালেল কম্বিনেশন। প্যারালেল? হ্যাঁ, এক্ষেত্রে সবকটা রোধের একটা করে প্রান্ত একটা কমন পয়েন্টে জোড়া থাকে, আর অন্য প্রান্তগুলো আর একটা কমন পয়েন্টে জোড়া থাকে। মানে সবকটা পাশাপাশি? অনেকটা তাই। ভাবুন, একটা মোটা পাইপ থেকে অনেকগুলো সরু শাখা পাইপ বেরিয়ে গেছে। এখানে হিসাবটা একটু অন্যরকম। মোট রোধের অন্যন্যক, মানে 1/R, হয় প্রত্যেকটা রোধের অন্যন্যকের যোগফলের সমান। মানে 1/R = 1/R1 + 1/R2 + 1/R3, এরকম? একদম ঠিক। আর এই সমবায়ে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের ভোল্টেজ বা বিভব পার্থক্য কিন্তু একই থাকে। আমাদের বাড়ির ওয়্যারিং সাধারণত এই প্যারালেল কম্বিনেশনে করা হয়। ও তাই, একটা লাইট ফিউজ করলে অন্যগুলো জ্বলে? ঠিক তাই, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা পথ পায় কারেন্ট যাওয়ার জন্য, আর সবার ভোল্টেজও এক থাকে। একটা উদাহরণ দিলে খুব ভালো হয়, সংখ্যা দিয়ে। অবশ্যই। ধরুন 1 ওহম, 2 ওহম আর 3 ওহম, এই তিনটে রোধ সিরিজে আছে। মোট রোধ কত হবে? খুব সোজা, 1+2+3 মানে 6 ওহম। একদম 6 ওহম। এবার ধরুন 3 ওহম, 6 ওহম আর 9 ওহম মানের তিনটে রোধ প্যারালালে বা সমান্তরালভাবে যুক্ত আছে। আচ্ছা। তাহলে মোট রোধ R হলে 1R হবে 1/3 + 1/6 + 1/9। এটা একটু হিসেব করতে হবে। লসাগু 18, তাহলে 6 + 3 + 2 18 = 11/18। ঠিক। তাহলে 1R হল 11/18, সুতরাং R হবে 18/11 ওহম। 18কে 11 দিয়ে ভাগ করলে 1.6 এর কাছাকাছি। হ্যাঁ, প্রায় 1.64 ওহম। দেখুন, এখানে মজার ব্যাপার হল মোট রোধটা মানে 1.64 ওহম, কিন্তু সমবায়ে থাকা সবচেয়ে ছোট রোধটার 3 ওহম থেকেও কম। ও হ্যাঁ, তো প্যারালেলে জুড়লে মোট রোধ কমে যায়। ঠিক, এটাই প্যারালেল কম্বিনেশনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দারুণ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। মানে তড়িৎ প্রবাহ হল চার্জের চলাচল, যার একক অ্যাম্পিয়ার। রোধ এই চলায় বাধা দেয়, একক ওহম। হুম। হ্যাঁ, কারেন্ট দুরকম, ডিসি যেটা একদিকে চলে, আর এসি যেটা দিক বদলায়। আর রোধাঙ্ক হল পদার্থের নিজস্ব ধর্ম। ঠিক। আর রোধগুলোকে সিরিজে জুড়লে মোট রোধ বাড়ে, প্যারালেলে জুড়লে কমে, আর তাদের হিসেবগুলো দেখলাম। একদম। এই বেসিক ধারণাগুলো কিন্তু ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুব খুব জরুরি। এগুলো হলো ফাউন্ডেশন। নিশ্চয়ই। আচ্ছা, সবশেষে একটা প্রশ্ন মনে আসছে। এই যে রোধ, এটা কি তাপমাত্রার ওপর নির্ভর করে? হ্যাঁ, সাধারণত পরিবাহীর তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে। তাহলে তাপমাত্রা কমালে রোধ কমে? হ্যাঁ, কমে। আচ্ছা, যদি তাপমাত্রা কমাতেই থাকি, ধরুন একেবারে পরম শূন্য তাপমাত্রার -273 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নিয়ে গেলাম, তখন কি হবে?
রোধ কি একেবারে শূন্য হয়ে যেতে পারে? এটা একটা দারুণ প্রশ্ন। হ্যাঁ, কিছু পদার্থের ক্ষেত্রে এমনটা হয়। খুব কম তাপমাত্রায় তাদের রোধ প্রায় শূন্য হয়ে যায়। এই ঘটনাটাকে বলে অতিপরিবাহিতা বা সুপারকন্ডাক্টিভিটি। অতিপরিবাহিতা। হ্যাঁ, তবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা না হয় আরেকদিন করা যাবে। এটা একটা বিশাল ইন্টারেস্টিং ফিল্ড। ঠিক আছে, তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করা যাক। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।